আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া শিক্ষারী নিহঙ্গ গাক্কো থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন 18 এর গ্রামার। আমি বলেছি N5 এ 4টা ফর্ম রয়েছে, তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম। তে ফর্ম, তা ফর্মের গঠন দেখিয়েছি, নাই ফর্মের গঠন এবং ব্যবহার দেখিয়েছি, তে ফর্মেরও ব্যবহার দেখেছি। আজকে আমরা দেখব ডিকশনারি ফর্মের গঠন এবং ব্যবহার। বাকি থাকবে একটা ফর্ম। তারপরে পরের লেসনগুলো অনেক ইজি। এই লেসনে 14 নাম্বার লেসনের পর আমার কাছে মনে হয় আপনাদের আগের লেসনগুলোর চেয়ে অনেক বেশি ইজি লেগেছে, কারণ ওখানে পার্টিকেলের ব্যবহার ছিল, আর এখানে শুধু ভার্ব, সেই পার্টিকেল সব ঠিক রেখেই ভার্বগুলোকে বিভিন্ন ফর্মে আমরা নিয়েছি। তা আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় আমাকে জানাবেন, রয়েছে আমার কমেন্টের মাধ্যমে হোক আর গ্রুপের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, আমাকে জানাবেন। আশা করি আপনাদের ছোট ছোট সমস্যাগুলো আমি সমাধান দিতে পারছি বা পারবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজকে লেসন 18 এর গ্রামার দেখাতে। চলে যাচ্ছি লেসন 18 এ আপনার ভার্বের ডিকশনারি ফর্মে গঠন প্রণালী দেখাতে। ভার্বের ডিকশনারি ফর্ম, ভার্বের ডিকশনারি ফর্মটা কী জিনিস আমি আগেও বলেছি যে মাস ফর্ম সেটারই প্লেন ফর্ম হচ্ছে, সেটা চলিত ভাষা হচ্ছে গিয়ে ডিকশনারি ফর্ম। কেন এটাকে ডিকশনারি ফর্ম বলে? কারণ আমরা মাস ফর্ম দিয়ে যখন এখন তো সব কিছু গুগলের ওপরে নির্ভরশীল, কিন্তু একটা সময় যখন আমরা ডিকশনারি ইউজ করতাম তখন আপনি ডিকশনারিতে মাস দিয়ে আসলে কোনো সার্চ দিলে কিছু পাওয়া যেত না। এটাকে এই জন্য ডিকশনারি ফর্ম বলা হয়, যে আপনাকে যখন আপনি কোনো শব্দ ডিকশনারিতে সার্চ করবেন বইয়ের মধ্যে, ডিকশনারি মানে সেই ডিকশনারি বুকের মধ্যে, তখন এই ফর্মে ডিকশনারি ফর্মে সার্চ দিতে হতো। মাস ফর্মটা জাপানিরা সচরাচর খুব কম ব্যবহার করে। ঠিক আছে, যা হোক, আমি চলে যাচ্ছি ডিকশনারি ফর্মের গঠন প্রণালী দেখাতে। আর আপনারা জানেন গঠন প্রণালী দেখাতে গেলে অবশ্যই আমাকে 3টা গ্রুপ জানতে হবে। আমি প্রথমে গ্রুপ 3 থেকে শুরু করছি। গ্রুপ 3তে রয়েছে 2টা ভার্ব, শিমাস এবং কিমাস। শিমাস হয়ে যাবে ডিকশনারি ফর্মে গেলে সুরু, আর কিমাস হয়ে যাবে কুরু। বরাবরের মতো গ্রুপ 3 2টা ভার্বের যে গঠনটা হয় সেটা মুখস্থ করতে হবে। তে থেকে কি হয়েছিল, তা থেকে কি হয়েছিল, নাই থেকে এবং ডিকশনারি ফর্ম থেকে। যেহেতু 2টো ভার্ব গ্রুপ 3তে, জাস্ট এটা মাথার মধ্যে সেটিং করে ফেলতে হবে। এরপর রয়েছে গ্রুপ 2, খুব সোজা। গ্রুপ 2 সবসময় একটা সূত্র থাকে, এখানেও রয়েছে স্টিম প্লাস রু। আর এই যে গ্রুপ 2 এর যে রু, সব ভার্বের সঙ্গে রূপ, এবং দেখা যায় যে গ্রুপ 2 এর ভার্বের সংখ্যায় বেশি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই ডিকশনারি ফর্মকে রু ফর্মও বলে, যদিও এটা ঠিক না, অনেকে রু ফর্ম বলে থাকে, কিন্তু এটা এমন কোনো বিষয় না যেটা রু ফর্ম। গ্রুপ 2 এর ভার্বগুলো শুধু লাস্টে রু যুক্ত হবে, স্টিম প্লাস রু। তাহলে আপনারা দেখেন এখানে রয়েছে তাবে মাস, মাস বাদ দিলে থাকে তাবে, তাবের সঙ্গে রু যুক্ত করছে তাবে রু, অর্থ কিন্তু একই। যেমন শিমাস থেকে শুরু যখন হয়েছে করাই রয়েছে, হ্যাঁ, যেমন যখন আমরা নাই ফর্ম করছি তখন সেটা মাসেন হয়ে গেছিল, নাই হয়ে গেছিল, যে না করি না, করবো না, এরকম। এখানে তাবে মাস মানে খাওয়া, তাবেরু মানেও খাওয়া, শিমাস মানে করা, শুরু মানেও করা। তারপরে মিসে মাস, মাস বাদ দিলে থেকে মিসে, মিসেরু দেখানো। মি মাস, এটা ওরা 11 জনের একটা ভার্ব। মি মাসের মাস বাদ দিলে থেকে মি হয়ে যাবে মিরু। গ্রুপ 2 এর গঠন প্রণালী খুব সোজা। বরাবর মতো গ্রুপ 1 এ একটু ভেজাল আছে, কিন্তু সবচেয়ে সহজতম ভেজাল হচ্ছে গিয়ে আপনার এই ডিকশনারি ফর্মে। ডিকশনারি ফর্মে বেশি ঝামেলা নাই, কোনো কিছু যোগ করতে হয় না, কিচ্ছু ঝামেলা নাই, শুধুমাত্র স্ট্রিমের ই কলামের বর্ণটাকে ও কলামে রূপান্তর করতে হয়। স্ট্রিমের ই কলামের বর্ণটাকে ও কলামে নিয়ে গেলেই হয়ে গেল। মানে হচ্ছে আ, ই, উ, এ, ও। তাহলে এই যে আমরা জানি গ্রুপ 1 এর ভার্বগুলো হচ্ছে লাস্টে ই থাকবে, স্ট্রিমের শেষে ই থাকবে, ইটাকে জাস্ট উ বানিয়ে ফেলতে হবে, উ কলামে নিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে কি, ওর নিচে যে বর্ণগুলো আছে, উ সহ নিচে যে বর্ণগুলো আছে সে বর্ণ, যদি ই থাকে উ হয়ে যাবে, কি থাকলে কু হয়ে যাবে, বিষয়টা হচ্ছে সেটা। তা আমি প্রত্যেকটা বর্ণমালা নিয়ে একটা করে উদাহরণ দিয়েছি, খুব সোজা। এই জন্য দেখা যাচ্ছে আবার যেহেতু এখানে কিছু যুক্ত হচ্ছে না, এর আগে আপনারা যখন নাই ফর্ম পড়েছেন, তে ফর্ম, তা ফর্মের গঠন দেখেছি, তখন সবসময় দেখা যাচ্ছে কিছু না কিছু যুক্ত হয়েছে। এখানে কিচ্ছু যুক্ত হবে না, খুব ইজি। এই জন্য দেখা যায় এই যে জিনিস অনেক সময় বুঝতে সমস্যা হয়, তা আমি প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল হিসেবে আই মাস, মাস বাদ দিলে থেকে আই, ই লাস্টে আছে ই, ই এর উ কলাম হচ্ছে উ,
তাহলে সে হয়ে গেল আও, কিচ্ছু যুক্ত হবে না, আও। আই মাসের প্লেন ফ্রম আও, দেখা করা। খাকি মাসের মাছ বাদ দিলে থেকে খাকি, কি এর উ কলাম হচ্ছে কু, খাকু, কি খাকু হয়ে খাকি হয়ে যাবে খাকু। ইসোগি মাছ, মাছ বাদ দিলে থেকে ইসোগি, ইসোগি, গিটা গু হয়ে যাবে। হানাশি মাছ, শিটা সু হয়ে যাবে, মাছ বাদ দিলে থাকে শি, হানাশি মাছ। তাচি মাছ, তাচি, চি এর উ কলাম হচ্ছে তাৎসু, সু হয়ে যাবে তাৎসু। এরপরে রয়েছে শিনি মাছ, আমাদের বইতে এই ভার্বটা এখনো নাই, N4 এ আছে। শিনি মাছ মানে মারা যাওয়া, কিন্তু নি দিয়ে কোনো ভার্ব তো আপনাকে আমার দেখাতে হবে, তাই শিনি মাছটা ব্যবহার করেছি। শিনি মাছ, মাছ বাদ দিলে শিনি হয়ে যাবে শিনু। আসবি মাছ, মাছ বাদ দিলে আসবি হয়ে যাবে আসবু। ইয়মি মাছ মানে পড়া, মাছ বাদ দিলে ইয়মি ইয়মু। হাইরি মাছ মানে প্রবেশ করা, এটা হয়ে যাবে হাইরু। খুবই সোজা একটা বিষয়। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, এই যে হানাশি মাছ এবং এই শি মাছ নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে। হানাশি মাছ, হ্যাঁ, হানাশি থেকে এটা কিন্তু হানাশি মানে কথা, হানাশি মাছ মানে কথা বলা, একটা একটা আলাদাই ভার্ব, এটার সঙ্গে শি মাছের কোনো সম্পর্ক নাই। অনেকেই এই যে হানাশি মাছের শি মাছ আছে এটাকে এটা মনে করে কনফিউজড হয়ে যান, কিন্তু হানা এবং তখন দেখা যায় এটাকে এইভাবে বানিয়ে ফেলে, যেমন হা না সু রু বানিয়ে ফেলে, এটা কখনোই করবেন না, ঠিক আছে? কারণ গ্রুপ 1 এর ভার্ব এবং গ্রুপ 3 এর ভার্ব টোটালি ডিফারেন্ট। শি মাছ হয়ে যাবে সুরু, হানাশি মাছ হয়ে যাবে হানা সু, ঠিক আছে? আশা করি আপনাদের এই যে ছোট ছোট কনফিউশনগুলো আমি দূর করতে পারছি। ডিকশনারি ফর্মে গঠন প্রণালী দেখলাম, এবার এটার কিছু ব্যবহার রয়েছে, একটা লেসনেই রয়েছে। এগুলো আসলে লেসন ওয়াইজ বলতে এই একটা লেসনের মধ্যে মোটামুটি সব ব্যবহার দেখানো হয়েছে, কিন্তু আসলে জাপানি ভাষাতে তো কোনো কিছু ব্যবহারের শেষ নাই। এই N5-এ 18 নম্বর লেসনে আলাদা করে আপনার ডিকশনারি ফর্মে কয়েকটা মানে ব্যবহার দেখানো হয়েছে, এছাড়াও বইয়ের সামনে আরও কিছু দু একটা আছে। আর জাপানি ভাষা যেহেতু সারা জীবনই থাকবে ডিকশনারি ফর্ম, ওরা কখনো মাস ফর্মে, আপনি যখন জাপানি এয়ারপোর্টে নামবেন মাস মাস শুনতে পাবেন না, সব কিছু দেখবেন রুরা এরকম করে কথা বলছে, রু তা এরকম আরও অনেক কিছু। আসলে এখন এগুলো বলে আপনাদেরকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন মনে করছি না, তো আমরা চলে যাচ্ছি ডিকশনারি ফর্মে ব্যবহার দেখাতে। নাউন গা দেকিমাস, নাউন গা দেকিমাস মানে নাউনটি পারা বোঝায়। গা দেকিমাস যখনই থাকবে আপনাকে বুঝতে হবে কোনো কিছু পারা বোঝাচ্ছে। আপনারা ভোকাবুলারিতে পড়েছেন দেকিমাস মানে পারা, আর এর পূর্বে নাউন থাকলে গা হবে। ভার্বের ডিকশনারি ফর্ম হলে ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে কতটা ব্যবহৃত হবে, কত মানে বিষয়, কত মানে একটা বিষয়। এই যে ভার্বের ডিকশনারি ফর্ম, যে একটা ভার্ব আমি এখানে ব্যবহার করব সেইটার সঙ্গে কত ব্যবহার করে এটাকে একটা বিষয়বস্তু বা নাউনের মতো এটা ব্যবহার করা হবে। অত কিছু চিন্তা করার দরকার নাই, মনে করেন যে ভার্বের ডিকশনারির সঙ্গে কত থাকবে, তারপরে গা দেকিমাস কাজটি পারি বোঝায়, পারা বোঝায়, আর নাউনের সঙ্গে গা দেকিমাস মানে নাউনটি পারা বোঝায়। এক্সাম্পল হিসাবে মিরাসান ওয়া নিহঙ্গো গা দেকিমাস, মিরাসান জাপানি ভাষা পারেন, নিহঙ্গো গা দেকিমাস, নিহঙ্গো একটা নাউন, জাপানি ভাষা একটা নাউন, এই নাউনটা পারা বোঝানো হচ্ছে গা দেকিমাস ব্যবহার করে। আরেকটা এক্সাম্পল ওয়াতাশি ওয়া উনতেন গা দেকিমাস, আমি ড্রাইভিং পারি। এখানে কিন্তু কোনো কিছু করার কথা বলি নাই, বলেছি জাপানি ভাষা পারি, পারে মিরাসান, আর আমি ড্রাইভিং পারি। এখানে কিন্তু আমি বলি না যে আমি ড্রাইভিং করতে পারি, কারণ তখন সেটা ভার্ব হয়ে যাবে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি দুটো আলাদা লিখেছি। আমি এখানে শুধুমাত্র নাউনটা ব্যবহার করেছি, তারপরে বলেছি গা দেকিমাস, আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা পারি, আমি বলিনি যে কাজটা পারি, বলেছি আমি জিনিসটা পারি। এরপরে এই গা দেকিমাস দিয়ে কোনো কিছু সম্ভাব্যতাও বোঝায়। আমি পারি, আপনি পারেন, অমুকে পারে, তমুকে পারে ছাড়াও এই কোনো একটা কিছু সম্ভবতা, এটা সম্ভব, এটা এখানে সম্ভব বা এটা করা সম্ভব, এরকমও বোঝানো হয়ে থাকে। যেহেতু এটা নাউন, তাহলে কোনো নাউন সম্ভব, নাউনের সম্ভাবতা বোঝাচ্ছে। এক্সাম্পল হিসাবে ইউকি গা তাকুসান ফুরিমাস্তা, ইউকি মানে স্নো, তুষার, ফুরিমাস্তা মানে তুষারপাত হওয়া। ইউকি গা তাকুসান ফুরিমাস্তা কারা, স্নোফল অনেক বেশি হয়েছে, তুষারপাত অনেক বেশি হয়েছে কারা, সেজন্য
kotoshi wa ebochor suki ga dekimasu suki মানে স্কেটিং বরফের উপরে স্কেটিং করে ওই যে চাক্কাওয়ালা একটা শুজ পরে তা এবছর অনেক বেশি স্নোফল হয়েছে তুষারপাত হয়েছে এইজন্য স্কেটিং করা সম্ভব স্কেটিং করা যাবে তাহলে এই নাউন সুকি গা দেকিমাস নাউনটা ব্যবহার করে পুরো সেন্টেন্সটার দ্বারা কোনো কিছু সম্ভাব্যতা বোঝানো হচ্ছে এরপর আমি চলে যাচ্ছি ভার্বের ডিকশনারির ফর্ম কোতো গা দেকিমাস মানে এই কাজটি পারা বোঝায় এই যে ভার্বের ডিকশনারির ফর্মটা আছে এর সঙ্গে কত ব্যবহার করে এই বিষয়টা পারা বোঝায় ঠিক আছে এক্সাম্পল হিসেবে দেখেন আমি এখানে বলেছি আলাদা করে লেখার অর্থটা বোঝাচ্ছি যে মিরাসান ওয়া নিহঙ্গো গা দেকিমাস মিরাসান জাপানি ভাষা পারেন জাপানি ভাষা পারেন জাপানি ভাষা তো কথা বলা যায় লেখা যায় এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এখন এটাকে যদি আমি আলাদা আলাদা বলি মিরাসান জাপানি ভাষায় কথা বলতে পারেন অথবা মিরাসান জাপানি ভাষা লিখতে পারেন আমি আলাদা আলাদা ভাবেও তার দক্ষতাগুলো বোঝাতে পারবো তখন আমি ডিকশনারি ফর্ম ব্যবহার করব যেমন মিরাসান ওয়া নিহঙ্গো ও হানাসু কোতো গা দেকিমাস দেখেন তখন আমি এখানে গো হবে নিহঙ্গো গা দেকিমাস জাপানি ভাষা পারে নাউনের সঙ্গে গা দেকিমাস মানে জাপানি ভাষা পারে বুঝিয়েছে আর আমি এখানে বলছি মিরাসান জাপানি ভাষায় হানাসু কোতো গা দেকিমাস কথা বলতে পারেন হানাশিমাস থেকে একটু আগে আমি এটা দেখিয়েছিলাম হানাশিমাস হানাশিমাসের মাস বাদ দিলে থাকে শি হানাসু কোতো গা এইখানে আমি ভার্বের না ইয়ার সঙ্গে ডিকশনারি ফর্মের সঙ্গে কত ব্যবহার করে এটাকে একটা বিষয়বস্তু করেছি তারপরে গা দেকিমাস জাপানি ভাষায় কথা বলতে পারে মিরাসান জাপানি ভাষায় কথা বলতে পারেন আরেকটা एग्जांपल মিরাসান ওয়া কাঞ্জি ও খাকো কোতো গা দেকিমাস মিরাসান কাঞ্জি লিখতে পারেন খাকিমাস খাকিমাস মানে লেখা মাস বাদ দিলে থাকে খাকি সেটা হয়ে যাবে খাকো কোতো গা দেকিমাস মিস্টার মিলার কাঞ্জি লিখতে পারেন আচ্ছা আমি এখানে একটা एग्जांपल দিয়েছিলাম যে অতাশি উনতেন গা দেকিমাস আমি ড্রাইভিং পারি এভাবে আমি আমার মনের ভাষা প্রকাশ করছি আবার এভাবেও বলতে পারি ওয়াতাশি ওয়া উনতেন ও সুরু কোতো গা দেকিমাস উনতেন ও শিমাস মানে উনতেন ড্রাইভিং করা শিমাসের যেহেতু এটা গ্রুপ 3 এর ভাব এটা শুরু হয়ে যাচ্ছে উনতেন ও সুরু কোতো গা দেকিমাস আমি ড্রাইভিং করতে পারি শিমাস থেকে সুরু কোতো আমি ড্রাইভিং করতে পারি সুরু কোতো গা দেকিমাস আর যেহেতু এখানে বলেছিলাম এগুলোর দ্বারা কোনো কিছু সম্ভাব্যতা বোঝায় এখানে যেহেতু নাউন ব্যবহার করেছি নাউনের সম্ভাব্যতা বোঝাচ্ছি এখানে আমি কোনো কাজের সম্ভাব্যতা বলতে পারবো যেমন খাদো দে হারাও কোতো গা দেকিমাস হারাইমাস মানে পেমেন্ট করা পরিশোধ করা হারাইমাস মাস বাদিলে থেকে হারাই সেটা হয়ে যাবে হারাও কাদো দে হারাও কোতো গা দেকিমাস কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে তাহলে কি বোঝানো হচ্ছে যে এখানে কার্ড দিয়ে পেমেন্ট করা সম্ভব সেগুলো তো আমরা মানুষ কোনো কিছু পারি বা কোনো জায়গায় কোনো কিছু সম্ভব সেটা বোঝানোর জন্য নাউনের সঙ্গে বা ভার্বের সঙ্গে ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে কোতো গা দেকিমাস দিয়ে কোনো কিছু পারা বা কোনো কাজের সম্ভাব্যতা বোঝাতে পারবো ভার্বের ডিকশনারি ফর্মে আরেকটা ব্যবহার দেখাচ্ছি এখানেও নাউনের ব্যবহার আছে নাউন যখন হবে সেটা নাউনের সঙ্গে দেশ হবে আর ভার্বের ডিকশনারি ফর্ম হবে তার সাথে কতটা ব্যবহৃত হচ্ছে কারণ এটাকে একটা বিষয়বস্তু বানিয়ে ফেলা হচ্ছে নাউন ভার্বের সঙ্গে যখন কতটা ব্যবহৃত হয় তখন আমরা বলেছি কত একটা বিষয় এবং সে একটা নাউনের মতো কাজ করে নাউন ফ্রেজ বলে সেটাকে হ্যাঁ নাউন ফ্রেজ ভার্বের সঙ্গে কত ব্যবহার করে নাউন ফ্রেজ বানানো হয় আচ্ছা যাও এখানে এটা দ্বারা আমরা কি বোঝাবো एग्जांपलটা দেখেন ওয়াতাশি নো শুমি ওয়া আমার শুমি মানে হবি আমার শখ হচ্ছে গিয়ে নাউন দেশ একটা নাউন বলবো তাহলে আমার শখ হচ্ছে এই নাউনটি আর যখন ভার্বের ডিকশনারি ফর্ম কত ব্যবহার করব তখন আমার শখ হচ্ছে এই কাজটি বা এই কাজ করার বিষয়টি ভার্বটাকে একটা বিষয়ের মতো করে যেহেতু কত ব্যবহার করব একটা বিষয়ের মতো এটাকে ইউজ করব एग्जांपल হিসাবে ওয়াতাশি নো শুমি ওয়া ওঙ্গাকু দেস ওঙ্গাকু মানে মিউজিক সঙ্গীত গান না সঙ্গীতের তো অনেকগুলো বিষয় আছে তবলা বাজানো আছে গান গাওয়া আছে হারমোনিয়াম বাজানো আছে ইনস্ট্রুমেন্ট এছাড়া গিটার টিটার অনেক কিছু ব্যবহার মানে সঙ্গীত অঙ্গন যেটাকে বলে সেটাকে ওঙ্গাকু বলা সঙ্গীত আর গান মানে তো গান তো ওয়াতাশি নো শুমি ওয়া ওঙ্গাকু দেস আমার হবি হচ্ছে মিউজিক বা সঙ্গীত ওঙ্গাকু একটা নাউন আমরা এটার ব্যবহার দেখলাম
এটাকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি। আমি শুধু বললাম যে আমার শখ সঙ্গীত, আমি তো সঙ্গীত করতে পারি, লিখতে পারি, গাইতে পারি, যেটা শুনতে পারি। আমার শখ হতে পারে গান শোনা, সঙ্গীত শোনা, আমার শখ হতে পারে সঙ্গীত করা, আমার শখ হতে পারে সঙ্গীত লেখা। সে তখন আমি কি করব, তখন অতাশিনো সুমিয় অঙ্গাকো খিকো কত দেশ, আমার হবি হচ্ছে, আমার শখ হচ্ছে মিউজিক শোনা, অথবা অঙ্গাকো সুরু কত দেশ, মিউজিক করা, অথবা অঙ্গাকো খাকো কত দেশ, মিউজিক লিখা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কোনো ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে কত ব্যবহার করে এটাকে একটা নাউন ফ্রেজ বানিয়ে ফেলবো বা একটা বিষয়বস্তু বানিয়ে ফেলতে পারবো। আরেকটা এক্সাম্পল যাচ্ছি, অতাশিনো সুমিওয়া সাক্কা দেশ, আমার হবি হচ্ছে সাক্কা, ফুটবল, আমার হবি ফুটবল। এখন ফুটবল তো কেউ খেলে, কেউ না খেলেও টিভিতে শুধু দেখে, তাই না, অনেক বিষয় আছে। তা আমরা এখানে বলতে পারি এক্সাম্পল হিসাবে, এখানে তো নাউন ব্যবহার করলাম, সাক্কাটাকে নাউন হিসাবে নিয়েছি, এটাকে ভার্ব বানাতে পারি। অতাশিনো সুমিওয়া সাক্কা ও সুরু কত দেশ, সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা, তাহলে শিমাসের প্লেন ফর্ম হচ্ছে সুরু, শিমাসের ডিকশনারি ফর্ম সুরু। অতাশিনো সুমিওয়া সাক্কা ও সুরু কত দেশ, আমার হবি হচ্ছে ফুটবল খেলা। আবার আমি এখানে মিরু কত বানাতে পারি, যে আমার হবি হচ্ছে গিয়ে সাক্কা ও মিরু কত দেশ, ফুটবল দেখা, ফুটবলের ম্যাচ দেখা। এরকম করে নাউন হোক আর ভার্ব হোক, সেটাকে আমরা ভার্বটাকে নাউন ফ্রেজ বানিয়ে বা নাউনটাকে ডাইরেক্টলি ইউজ করে আমরা আমাদের শখের কথা বলতে পারবো। আসলে এই ডিকশনারি ফর্মের ব্যবহার আর অনেক সোজা, যত আমরা সামনে যাব অনেক সোজাই হবে, আশা করি সবাই বুঝতে পারছেন। ডিকশনারি ফর্মের আরেকটা ব্যবহার দেখাচ্ছি। এখানে ভার্বের ডিকশনারি ফর্ম, দুটো ভার্ব ব্যবহার করব। প্রথম ভার্বটা হবে ভার্বের ডিকশনারি ফর্মে এবং তারপরে মাইনি ব্যবহার হবে। হ্যাঁ, এখানে ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে কত টত কিছু নাই, ঠিক আছে, জাস্ট ভার্বের ডিকশনারি ফর্ম মাইনি। মাইনি একটা ফ্রেজ, ফ্রেজ কি যদি এটা নিয়ে কথা বলতে হয়, একটু আগেও বলেছেন নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বা ফ্রেজ যাই কিছু হোক না কেন, মানে হচ্ছে গিয়ে সেন্টেন্সের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো কিনা একা একা কোনো অর্থবহ করে না, যখন সে সেন্টেন্সের আগে পিছে গ্রামারের রুল অনুযায়ী বসে তখন সেটার একটা সুন্দর অর্থ হয়। মাইনি মানে এখানে পূর্বে। এখন আমি যে শুধু শুধু বলি পূর্বে, কিছু হবে হবে না, কিন্তু সেন্টেন্সের মধ্যে গ্রামারের রুল অনুযায়ী যখন সে বসবে, একটা ভার্বের সঙ্গে ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে মাইনি বসে তারপর আরেকটা ভার্ব হবে, তখন বোঝা যাবে যে এটার পূর্বে এই কাজটা করার পরে এই কাজটা করি, করব বা করেছি, তাহলে তখন এটা একটা অর্থ দাঁড়াবে। এটা কি হচ্ছে ফ্রেজ, মাইনি একটা ফ্রেজ, তার মানে হচ্ছে পূর্বে বা আগে। আচ্ছা, এখানে যে আমরা এখানে একটা ভার্ব লিখেছি, একটা ভার্বের ডিকশনারি ফর্ম আর একটা ভার্ব, এই ভার্বটা মাস্ট ফ্রম হতে পারে, মাস্টটা হতে পারে, সব হতে পারে, টেন্সটা যা কিছু হতে পারে, এবং এখানে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী পুরো সেন্টেন্সটার সময়টা বোঝাবে যে এটা আগে হয়েছে না হবে ইত্যাদি। মানে আমরা যখন একাধিক ভার্ব নিয়ে কথা বলবো, একাধিক ভার্ব নিয়ে সেন্টেন্স বানাবো, শেষ যে ভার্বটা থাকবে সে সব সময় পুরো সেন্টেন্সটার সময় বা টেন্সটাকে বা কালটাকে নির্দেশ করবে। যদি শেষে তা ফর্ম থাকে সেটা তাহলে পাস্ট টেন্স, যদি মাসটা থাকে সেটাও পাস্ট টেন্স, যদি নাই ফর্ম থাকে নাই ফর্মে থাকার বিষয়টা আলাদা, কিন্তু যদি ডিকশনারি ফর্মে থাকে বা মাস ফর্মে থাকে তাহলে বুঝতে হবে প্রেজেন্ট অথবা ফিউচার। এটা হচ্ছে মূল কথা। যা হোক, এখন এখানে ভার্বের ডিকশনারি ফর্ম আছে, মাইনি আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে এটার মানে যেহেতু পূর্বে, তাহলে কি হচ্ছে, এই কাজটা করার পূর্বে এই কাজটা করি, করব, করেছি, তাহলে প্রথম কাজ কোনটা, প্রথম কাজ হচ্ছে এটা, দ্বিতীয় কাজ হচ্ছে আমার এটা। এই কাজটা করার পূর্বে এই কাজটা করব বা করেছি, ঠিক আছে, বা করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এটা যদি আমরা বোঝাই, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, কোন কাজটা আগে হয়েছে, আগে রোগী মারা গেছে তারপরে ডাক্তার আসছে, তাহলে এটা আগে হলো না, এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার কাজ। এরকম একটা সেন্টেন্স আমরা তে ফ্রম কারা দিয়ে পড়েছিলাম, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তখন তে ফ্রম কারা পরে অর্থে ব্যবহৃত আছে, এটা হচ্ছে পূর্বে। আপনারা এগুলো টেন্সে পড়েছেন, কিন্তু বলেছি যে ইংরেজি টেন্সের মতো জাপানি টেন্স ওইভাবে আলাদা করে ভাগ করে দেওয়া না, এইভাবেই ছোট ছোট রুল দিয়ে শিখতে হবে। যা হোক, এটা নিয়ে পরবর্তীতে আমি আরো আলাপ করব, বা N4-এও আমি এটা নিয়ে আলাপ করেছি, একটা লেসনে ভালো করে এটা বোঝানো হয়েছে। যা হোক, সামনে আসলে আমি আবারও বুঝিয়ে দিব। তবে এখানে আজকে যেহেতু পেলাম তে ফ্রম কারা আমরা পড়েছি, ভার্বের তে ফ্রম কারা রোগী আসার পরে
ডাক্তার আসার পরে রোগী মারা গেল। আর এখানে হচ্ছে ডিকশনারি ফর্মের সঙ্গে মাইনি, তার মানে হচ্ছে এই কাজটা করার পূর্বে আরেকটা কাজ হলো, মানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আর পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে যখন মাইনি থাকবে তার পূর্বের ভার্বটাকে চোখ বন্ধ করে ডিকশনারি ফর্মে দিবেন। মাইনির পূর্বের ভাবটা সবসময় ডিকশনারি ফর্মে হয়, ঠিক আছে? এটা একদম চোখ একটা সূত্রের মতো মাথায় রাখবেন যে মাইনির পূর্বের ভার্বের ডিকশনারি ফর্ম হয়। আচ্ছা, এক্সাম্পল হিসাবে নিহনে খুরু মাইনি, খিমাস থেকে খুরু। নিহনে খুরু মাইনি জাপানে আসার পূর্বে, খিমাস থেকে, খিমাস মানে আসা, খুরু মানেও আসা। জাপানে আসার পূর্বে নিহঙ্গো বেঙ্কো শিমাস্তা, জাপানি ভাষা শিখেছি। যেখানে তো মাসটা আছে তাহলে শিখেছি, পুরা কাজটাই অতীতে হয়ে গেছে। জাপানে আসার পূর্বে আমি জাপানি ভাষা শিখেছি, জাপানেও আসছি, ভাষাও শিখছি, কিন্তু কোনটা আগে হয়েছে? আগে জাপানি ভাষা শিখেছি, এই কাজটা আগে হয়েছে, এই কাজটা পরে হয়েছে। আগে ভাষা শিখেছি, তারপরে জাপানে এসেছি। আর একটা উদাহরণ দিচ্ছি, নিহন এ ইকু মাইনি, ইকি মাস থেকে ইকু, জাপানে যাওয়ার পূর্বে। ওখানে ছিল আসার পূর্বে, এখানে যাওয়ার পূর্বে। জাপানে যাওয়ার পূর্বে নিহঙ্গো বেঙ্কিউ শিমাস, জাপানি ভাষা শিখবো। পুরো সেন্টেন্সটাই ফিউচার টেন্সে আছে, কারণ কি এখানে আমি শিমাস লিখেছি। জাপানে যাওয়ার পূর্বে জাপানি ভাষা শিখবো। তাহলে এখান থেকে আমার পুরো সেন্টেন্সটা কোন টেন্সে আছে বুঝলাম, আর এখান থেকে আমি বুঝতে পারছি যে কোন কাজটা আগে হয়েছে। আমি আগে জাপানি ভাষা শিখবো, তারপরে জাপান যাব। আর এখানে আগে জাপানি ভাষা শিখেছি, তারপরে জাপান এসেছি, ঠিক আছে? মাইনির পূর্বের ভার্ব, পরের ভার্বটা আগে হয়, আগের ভার্বটা পরে সংগঠিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে এই মাইনির আরো ব্যবহার রয়েছে। নাউনের সঙ্গ মাইনি ব্যবহৃত হতে পারে, অর্থ একই থাকবে। এই যে নাউনটা থাকবে এটা পরে হবে, এখানে যে ভার্বটা থাকবে এটা আগে হবে। নাউন মাইনি ভার্ব, মানে এই নাউনের পূর্বে এই ভার্বটা হয়ে গেছে বা হবে। শকুজি, এবং নাউনের সঙ্গে একটা সূত্র রয়েছে যে নাউনের সঙ্গে নো হবে, নাউনের সঙ্গে নো হবে, তারপরে মাইনি হবে। নাউনের সঙ্গে নো হবে, তারপর মাইনি হবে, তারপর ভার্ব হবে। নাউন নো মাইনি ভার্ব, মানে এই নাউনটার পূর্বে এই ভার্বটা হয়েছে। এক্সাম্পল হিসাবে শকুজি, শকুজি মানে আহার, খাওয়া দাওয়া করা। তাবে মাস, গোহানো তাবে মাস, এটার খুব পোলাইট ভার্সন হচ্ছে শকুজি মানে আহার। হ্যাঁ, খাওয়া তো অনেক কিছু যায়, কিন্তু শকুজি মানে যে কোনো প্রকারের আহারকে বলা হয় শকুজি। শকুজি নো মায়েনি, নো ব্যবহৃত হয়েছে। শকুজি মানে আহার, নো ব্যবহৃত হয়েছে। শকুজি নো মায়েনি থে ও আড়াই মাস, মাইনি থে ও আড়াই মাস, খাবারের আহারের পূর্বে, এখানে কিন্তু কোনো ভার্বের কথা বলিনি, আহারের পূর্বে হাত ধুই। এটা যেহেতু মাস ফর্মে আছে, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, খাওয়ার পূর্বে আমি সবসময় হাত ধুয়ে থাকি। আচ্ছা, এরপর আরেকটা রুল আছে যে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে সংখ্যা, এবং সেটা সব সময় হবে, এখানে যেটা দেখানো হচ্ছে যে কোনো সময়ের ব্যাপ্তিকাল। সময়ের ব্যাপ্তিকালের সঙ্গে যখন মাইনি ব্যবহার হবে, কোনো পার্টিকেল লাগবে না, কোনো রুল নাই, কিছু নাই, জাস্ট যে কোনো সময় এবং ব্যাপ্তিকাল, সেটা হবে ব্যাপ্তিকাল। যেমন একদিন, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, যাই হোক না কেন, হ্যাঁ যাই হোক না কেন, তার সঙ্গে কোনো পার্টিকেল টার্টিকেল কিচ্ছু লাগবে না, তার সঙ্গে মাইনি মানে এই সময়ের পূর্বে এটা হয়েছে বা হবে, এরকম। এক্সাম্পল হিসাবে চিচিওয়া, বাবা হচ্ছেন গিয়ে ইচিচি কান মাইনি, 1 ঘন্টা পূর্বে দেখাকে মাসটা, বাইরে গিয়েছেন। বাবা 1 ঘন্টা পূর্বে বাইরে গিয়েছেন। আরেকটা এক্সাম্পল, অতাশিওয়া সাননেন মাইনি, সাননেন, এখানে ইচিচি কান ব্যবহার করেছি। সাননেন মাইনি আমি 3 বছর পূর্বে নিহন একি মাসটা, জাপানে এসেছি। তাহলে কি বোঝাচ্ছে যে মাইনির আগে যা থাকে সেটা পরে হয়, এই নাউন এবং ভার্বের ক্ষেত্রে। আর এইখানে যখন কোয়ান্টিফায়ার থাকে, তাহলে এই কোয়ান্টিফায়ারের পূর্বেই এই কাজগুলো হয়েছে, এই সময়ের পূর্বেই 3 ঘন্টা আগে বা 3 বছর আগে বা 1 ঘন্টা আগেই কাজটা হয়েছে, হয় বা হয়ে থাকে, এরকম বোঝানো হচ্ছে। লেসন 18 এর লাস্টে দুটো জিনিস দেখাচ্ছি, এখানে কোনো রুল না, দুটো শব্দর ব্যবহার দেখাচ্ছি। একটা হচ্ছে নাকা নাকা আর একটা হচ্ছে জেহি। এই দুটোই অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করা, এগুলোর মাত্রা বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। হ্যাঁ, নাকা নাকা মানে হচ্ছে সহজেই, এবং সেটা সবসময় নেগেটিভ হবে। যেমন আমরা আমারই পড়েছিলাম, আমারই সবসময় নেগেটিভ হয়, মানে অবধারিত যে আমারই পরে যেটা থাকবে সবসময় নেগেটিভ হবে। নাকা নাকার পরেও যে ভার্ব থাকবে সেটা সবসময় নেগেটিভ হবে। হ্যাঁ,
সহজে, এটা মানে হচ্ছে সহজেই না, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে ওয়াতাশি ওয়া নাকা নাকা নিহঙ্গো গা দেকিমাসেন, নিহঙ্গো গা দেকিমাসেন, জাপানি ভাষা পারি না। কেমন পারি না? নাকা নাকা পারি না, সহজেই পারি না, অনেক চেষ্টা করছি পারছি না, নাকা নাকা দেকিমাসেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিহন দেওয়া, জাপানে হচ্ছে গিয়ে নাকা নাকা উমা ও মিরু কোতো গা দেকিমাসেন, জাপানে সহজে, নাকা নাকা মানে সহজে, উমা মানে ঘোড়া, দেখা যায় না, দেখা সম্ভব হয় না, এটা সম্ভবত, এখানে আমি জাপানি ভাষা পারি না এটা বোঝাচ্ছি, এখানে বলছি জাপানে সহজে ঘোড়া দেখা যায় না। এখন দেখেন এখানে নাকা নাকা ব্যবহার করেছি, ঘোড়া দেখা যায় না মানে ঘোড়া দেখা সম্ভব হয় না, আর এখানে আমি সহজে জাপানি ভাষা পারি না, দুটোই কিন্তু নেগেটিভ। আরেকটা বিষয় আপনাদের এখানে বলে নেই, এখানে দেওয়া দুটো পার্টিকেল ইউজ করেছি, এটা নিয়ে আসলে বলার তেমন কিছু নাই, আবার অনেক কিছু আছে পরীক্ষা, এরকম যখন আপনারা রিঅ্যারেঞ্জ পরীক্ষার অ্যান্সার করবেন দেখা যাবে একটা ওয়া অনেক সময় এক্সট্রা থাকে, সেগুলো হয় কি দে ওয়া, নি ওয়া, এ ওয়া, এরকম অনেক রকম পার্টিকেলের সঙ্গে একটা ওয়া যুক্ত হয়ে এই যে এই পূর্বে যে নাউনটা থাকে এটাকে একটু হাইলাইট করে। এখানেও কি হচ্ছে নিহন দেওয়া, জাপানে হচ্ছে গিয়ে নাকা নাকা উমা ও মিরু কোতো গা দেকিমাসেন, জাপান হচ্ছে সহজে ঘোড়া দেখা যায়, এখানে জাপান থেকে একটু বেশি হাইলাইট করে এই ওয়া ব্যবহার করা হচ্ছে। যখনই আপনার রিঅ্যারেঞ্জ যেরকম একটা ওয়া এক্সট্রা পাবেন তখন বুঝবেন যে নাউনের পরে যে পার্টিকেল আছে সেটার সাথে ইউজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জেহি, জেহি মানে যে কোনোভাবে, এটা একটা অ্যাডভার্ব, যে কোনোভাবে, আপনাদের মনের কথা বলছি, জেহি নিহনে ইকিতাই দেস, যে কোনোভাবে জাপান যেতে চাই, এখানে যে কোনো কিছু হতে পারে, জাপান যে কোনো কিছু করতে চাই, যে কোনোভাবেই জাপান যেতে চাই। জেহি আসবি নিখিতে খোদাসাই, যে কোনোভাবে একদিন বেড়াতে এসো, আমরা বলে থাকি একদিন যে কোনোভাবে বেড়াতে এসো, এই ধরনের ক্ষেত্রে জেহি ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল লেসন 18-এর গ্রামার, ডিকশনারি ফর্মের গঠন প্রণালী এবং ব্যবহার। আর বেশি একটা আমাদের সামনে লেসন নেই, কয়েকটা লেসন আছে খুবই ইজি ইজি। তো N5-এর যে সবচেয়ে কঠিনতম জিনিস সেটা আমরা পার হয়ে যাচ্ছি, আগামী লেসনে শেষ হয়ে যাবে 4টা ফর্মের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি, সায়োনারা, আল্লাহ হাফেজ।